আপনি কি জানেন বেশিরভাগ মানুষ জুয়ায় হারে আসলে টাকার কারণে নয়, বরং নিজের মনের কারণে, ব্রেইন। ক্যাসিনো হোক বা বেটিং, এখানে হারার পেছনে এমন কিছু মনোবৈজ্ঞানিক ফাঁদ আছে যেগুলো আমরা বুঝতেই পারি না। আজকে সেই আসল কারণগুলোই ফাঁস করছি। হ্যালো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কেন 95% মানুষ জুয়ায় হারে। টাকার অভাব, ভাগ্য খারাপ, এগুলো আসল কারণ না। আসল কারণ লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতরে। ভিডিওর শেষে আপনি এমন কিছু বিষয় জানবেন যা শুধু ক্যাসিনোতেই নয়, জীবনের অনেক সিদ্ধান্তও কাজে লাগবে। মানুষের মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রবণতা আছে, যেখানে কোনো কিছুতে সামান্য সুযোগ পেলেই মনে হয় আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারবো। জুয়ার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় ফাঁদ। ধরুন আপনি রুলেট গেম খেলছেন, চাকা ঘোরে আর বলটা একটা নাম্বারে গিয়ে থামে। গাণিতিকভাবে দেখলে প্রতিটা নাম্বারে বল পড়ার সমান সম্ভাবনা থাকে, কিন্তু খেলোয়াড় ভাবে যে আমি যদি প্যাটার্নটা বুঝে ফেলি তাহলে এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারবো কোন নাম্বারে পড়বে। আসলে কোনো প্যাটার্ন নেই, প্রতিটা স্পিনই পুরোপুরি এলোমেলো। আরেকটা উদাহরণ ধরা যাক, স্লট মেশিন। অনেকে মনে করে যে আমি বুঝি এই মেশিন অনেকক্ষণ ধরে জেতায়নি, মানে এখনই জেতাবে। কিন্তু স্লট মেশিন প্রোগ্রাম করা হয় এমনভাবে যাতে সবসময় ক্যাসিনোই লাভে থাকে। সেখানে কোনো জেতার টাইমিং নেই, তবুও খেলোয়াড় ভাবে সে বুঝে ফেলেছে গেমের সিক্রেট। এই ভ্রান্তি শুধু জুয়ার টেবিলেই নয়, জীবনের অন্যান্য জায়গাতেও দেখা যায়। যেমন শেয়ার বাজারে বা লটারি কেনার সময়ও মানুষ ভাবে যে এইবার আমি নিশ্চিত জিতব, কিন্তু বাস্তব হলো পুরো সিস্টেমটাই ডিজাইন করা হয়েছে যাতে খেলোয়াড়ের চেয়ে আয়োজকরা বেশি লাভবান হয়। মনোবিজ্ঞানীরা বলেন এটা মানুষের কন্ট্রোল করার প্রবণতা। যখন আমরা এমন কিছু দেখি যেটা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে, তখনও আমাদের মস্তিষ্ক ভাবে যে না, আমি চাইলে এটাকে বদলাতে পারি। এই ভ্রান্তির কারণেই মানুষ বারবার হেরে গেলেও খেলা চালিয়ে যায়। সোজা কথায়, ইলুশন অফ কন্ট্রোল মানে হলো মানুষ ভাবে সে নিজের দক্ষতা দিয়ে জিতবে, অথচ আসলে গেম সবসময় হাউজের বা ক্যাসিনোর পক্ষে সেট করা থাকে। গ্যাম্বলার্স ফ্যালাসি বা ভুল ধারণা। আমরা অনেক সময় একটা ভুল করি যেটাকে বলা হয় গ্যাম্বলার্স ফ্যালাসি। এর মানে হলো টানা কয়েকবার হারার পর আমরা ধরে নিই এইবার জেতা নিশ্চিত। আসলে এটা আমাদের মস্তিষ্কে একটা ভুল ক্যালকুলেশন। ধরুন আপনি কয়েন টস করছেন, টানা 5 বার হেড আসলো। এবার আপনার মনে হলো যে না, এবার টেল আসবেই, কারণ আপনার মনে হচ্ছে এতবার হেড আসলো, এইবার নিশ্চিত টেল আসবে। কিন্তু বাস্তবতা কি? প্রতিটা টস একেবারে স্বাধীন। আগের 5 বার কি এসেছে সেটা পরের টসকে একটু প্রভাবিত করে না। হেড আসার সম্ভাবনা সবসময় 50%, টেল আসার সম্ভাবনা সবসময় 50%। ক্যাসিনো গেমেও একই ব্যাপার ঘটে। ধরুন আপনি রুলেট খেলছেন, টানা 7 বার লাল বা রেড আসলো। তখন আপনার ভিতর একটা অদ্ভুত বিশ্বাস জন্ম নেবে যে এইবার কালো আসবেই, কারণ এতবার লাল এসেছে। কিন্তু সত্য হলো প্রতিটা স্পিন একেবারে নতুন এবং স্বাধীন। আগের 7 বার লাল আসায় পরের বার কালো আসার সম্ভাবনা বাড়ে না, ঠিক সমানই থাকে। এটাই হলো গ্যাম্বলার্স ফ্যালাসি, আমাদের মাথার ভুল যুক্তি যেটা বলে দেয় আগের ফলাফল ভবিষ্যতের ফলাফলে প্রভাব ফেলবে। আরেকটা উদাহরণ ধরা যাক, ধরুন আপনি স্লট মেশিন খেলছেন, 10 বার খেলার পরেও কোনো বড় জ্যাকপট আসলো না। আপনার মনে হলো যে না, এইবার তো নিশ্চিত আসবে, আমি এতক্ষণ খেলেছি, এখন আমার পাওনা। কিন্তু স্লট মেশিন এমনভাবে প্রোগ্রাম করা যে প্রতিবারের স্পিন সম্পূর্ণ এলোমেলো বা র্যান্ডম। মেশিনের কোনো মেমোরি নেই, সে মনে রাখে না আপনি আগেরবার হেরেছেন না জিতেছেন। অর্থাৎ আপনার এখন জেতার কথা, এই বিশ্বাসটা সম্পূর্ণ ভ্রান্ত। এভাবে অনেক মানুষ টানা হারতে হারতে আরও বেশি টাকা ঢেলে দেয়, কারণ তারা ভাবে যে যতবার হারলাম এইবার জেতা তো নিশ্চিত, কিন্তু বাস্তবে সেই সুযোগ আসে না। আর এভাবেই বড় ক্ষতি হয়। মূল শিক্ষা হলো প্রতিটা খেলা, প্রতিটা রাউন্ড সম্পূর্ণ নতুন এবং স্বাধীন। আগের হার ভবিষ্যতের জয় নিশ্চয়তা দেয় না। এটা মেনে নিতে পারলেই আমরা অনেক ভুল সিদ্ধান্ত থেকে বাঁচতে পারি। রিওয়ার্ড সিস্টেম অ্যান্ড ডোপামিন এফেক্ট। আমাদের মস্তিষ্কে একটা বিশেষ রাসায়নিক আছে, ডোপামিন। এটাকে বলা হয় হ্যাপিনেস হরমোন বা রিওয়ার্ড কেমিক্যাল। যখন আমরা কোনো আনন্দদায়ক কিছু করি, যেমন সুস্বাদু খাবার খাই, ভালো কোনো খবর শুনি বা সোশ্যাল মিডিয়ায় লাইক পাই, তখনই মস্তিষ্ক ডোপামিন ছাড়ে। আর এই ডোপামিনই আমাদের বলে দেয় যে এটা ভালো লাগছে, আবার করো। এখন আসি ক্যাসিনো বা জুয়ার কথায়। ধরুন আপনি প্রথমবার খেললেন এবং হঠাৎ সামান্য টাকা জিতলেন। হতে পারে সেটা মাত্র 200 টাকা বা 500 টাকা। এই ছোট্ট জয়টাই আপনার মস্তিষ্কে তীব্র ডোপামিন ছাড়বে। তখন আপনার ভেতরে একটা শক্তিশালী আনন্দ তৈরি হবে, আর মস্তিষ্ক সঙ্গে সঙ্গে বার্তা দেবে যে আরে দেখেছো, তুমি পারো, আরেকবার খেললে হয়তো আরও বেশি জিতবে। এখানেই আসল ফাঁদ,
কারণ এই ডোপামিন রিলিজ অনেক সময় আসল টাকার চেয়েও বেশি শক্তিশালী হয়। অর্থাৎ আপনি টাকা যতটা পেয়েছেন তার চেয়ে বেশি আনন্দ অনুভব করেছেন, ফলে আপনার মস্তিষ্ক ওই অভিজ্ঞতাটা রিপিট করতে চায়। একটা সহজ উদাহরণ দেই, ধরুন আপনি ভিডিও গেম খেলছেন, এক লেভেল শেষ করতে গিয়ে হয়তো আপনি কয়েকবার হেরেছেন, কিন্তু একবার পার করলে যে আনন্দটা পান সেটাই আপনাকে পরের লেভেলে খেলতে বাধ্য করে। ক্যাসিনোতেও একই জিনিস হয়, শুধু পার্থক্য হলো এখানে হারলে আপনি গেমের লেভেল নয়, আসল টাকা হারাচ্ছেন। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ভ্যারিয়েবল রিওয়ার্ড সিস্টেম, মানে আপনি কখন জিতবেন সেটা জানা নেই, কিন্তু মাঝে মাঝে ছোট্ট রিওয়ার্ড আপনাকে ধরে রাখে। ঠিক যেমন সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার নিউজ ফিড রিফ্রেশ করি, কখন নতুন লাইক বা কমেন্ট আসবে কে জানে। ক্যাসিনো গেমেও মাঝে মাঝে ছোট জেতা সেই একই রকম একটা অপ্রত্যাশিত রিওয়ার্ড যা আমাদের মস্তিষ্ককে বারবার টেনে আনে। ফলাফল কি? আপনি যদি টানা কয়েক রাউন্ড হারেনও, তখনও মস্তিষ্ক ভাবে যে না, আরেকবার খেলি, এইবার হয়তো আবার সেই আনন্দটা পাবো, আর এভাবেই ধীরে ধীরে আসক্তি তৈরি হয়। বাওয়েল, লস অ্যাভারশন বা ক্ষতিপূরণের তাড়না। মানুষ প্রকৃতিতে এমন তৈরি যে ক্ষতি হজম করতে পারে না, অর্থাৎ আমরা জয় থেকে যে আনন্দ পাই সেই তুলনায় হারার ব্যথা অনেক বেশি অনুভব করি। এই মনোবৈজ্ঞানিক বিষয়টাকেই লস অ্যাভারশন বলা হয়। জুয়া বা ক্যাসিনো খেলায় এটি স্পষ্টভাবে দেখা যায়। যখন কেউ একটি খেলে 500 টাকা হারায়, তার মস্তিষ্ক অবচেতনভাবে ভাবতে শুরু করে যে আমি তো এই টাকা হারিয়েছি, এইবার যদি আরেকবার খেলি তাহলে হয়তো পুরো ক্ষতিপূরণ হবে। এভাবেই মানুষ প্রায়শই ক্ষতিপূরণের তাড়নায় অতিরিক্ত বাজি ধরে। ক্ষতির উদ্ধারের ইচ্ছা মানুষকে যৌক্তিক সিদ্ধান্তের বাইরে নিয়ে যায়। মূলত এখানে যুক্তি থাকে না, মস্তিষ্ক শুধু ক্ষতি কমানোর জন্য দ্রুত সমাধান খুঁজছে। উদাহরণ ধরুন একজন মানুষ 1000 টাকার ক্যাসিনো খেলতে বসে। প্রথম রাউন্ডে সে 200 টাকা হারায়। তার মন বলে যে কেবল এইবারই তো হারলাম, এবার ঠিকই জিতব। সে আরও 200-300 টাকা বেট করে, কিন্তু হারতে হারতে অবশেষে তার পুরো 1000 টাকা চলে যায়। এখানে মূল সমস্যা হচ্ছে প্রথম ক্ষতির পরে যে লজিক ব্যবহার করা উচিত ছিল না, মানুষ সেটিই ব্যবহার করেছে। আরেকটা বাস্তব উদাহরণ, অনলাইন স্পোর্টস বেটিং। কেউ একটি ম্যাচে হেরে গেলে মনে করে যে পরের ম্যাচে দ্বিগুণ বেট দেব, শেষবারের ক্ষতি পূরণ করব। ফলাফল পরের ম্যাচেও হার, ক্ষতি আরও বেড়ে যায়। এভাবেই ক্ষতিপূরণের তাড়না একটি ফাঁদে পরিণত হয়, যা মানুষের আর্থিক ক্ষতির সাথে মানসিক চাপও বাড়ায়। তাছাড়া এই তাড়না শুধু টাকা নয়, সময়, শক্তি এবং মানসিক শান্তিও নষ্ট করে। অনেক মানুষ ক্ষতির তাড়নায় খেলার সময় বাড়িয়ে দেয়, রাত জাগে বা কাজ পরিবারের দায়িত্বে অবহেলা করে। ফলশ্রুতিতে এক ক্ষতি ছোটখাটো হলেও তা পরবর্তীতে জীবনের বড় ক্ষতিতে পরিণত হয়। সংক্ষেপে, লস অ্যাভারশন মানে ক্ষতি সহ্য করতে না পারা এবং ক্ষতিপূরণের তাড়না। ক্যাসিনো বা বেটিংয়ে এটি সবচেয়ে বড় ফাঁদ। যারা এই মানসিক ফাঁদ চিনতে পারে তারা হয়তো জুয়ায় সম্পূর্ণ হারার সম্ভাবনা অনেক কমাতে পারে। 5. সোশ্যাল প্রুফ অ্যান্ড এনভায়রনমেন্ট, বন্ধু বা ভিড়ের প্রভাব। জুয়া খেলার সময় শুধু নিজের সিদ্ধান্ত নয়, পরিবেশও বড়ভাবে প্রভাব ফেলে। মানুষ সমাজবদ্ধ প্রাণী, আর আমাদের মস্তিষ্ক খুব সংবেদনশীল থাকে যখন অন্যরা একই কাজ করছে। ক্যাসিনো বা অনলাইন গেমিংয়ে এই প্রভাব সবচেয়ে বেশি। ধরুন আপনি একটি জুয়া মেশিনের সামনে দাঁড়িয়ে আছেন, চারপাশে অনেক মানুষ খেলছে, কেউ জিতছে বা হাসছে। এই দৃশ্যই আপনার মস্তিষ্কে যেটা ভালো কাজ করছে, আমিও চেষ্টা করি, এই ধরনের একটা সংকেত পাঠায়। আপনি ভাবতে শুরু করেন যে সবাই খেলছে, আমি কেন থামব। বাস্তবে এখানে কোনো যৌক্তিকতা নেই, কারণ প্রতিটা খেলাই স্বতন্ত্র। কিন্তু সোশ্যাল প্রুফ বা সামাজিক প্রমাণ আমাদেরকে ভাবায় যে আমাদেরও অন্যদের মতো আচরণ করা উচিত। আরেকটা উদাহরণ হলো বন্ধুদের সঙ্গে খেলা। ধরুন আপনি কয়েকজন বন্ধুর সঙ্গে অনলাইন বা ক্যাসিনো গেম খেলছেন, কেউ হঠাৎ বড় জয় পেয়েছে আর সবাই উল্লাস করছে। এই মুহূর্তে আপনার মস্তিষ্কে যে আমি আরেকবার চেষ্টা করি, হয়তো আমিও জিতব ভাবনা উঠে আসে। বন্ধুদের চাপ বা উচ্ছ্বাস অনেক সময় আমাদের নিজের রিস্ক গ্রহণ করার ক্ষমতা দ্বিগুণ করে দেয়। অর্থাৎ আমরা নিজের সামর্থ্য এবং সীমা ভুলে গিয়ে শুধুমাত্র সামাজিক প্রভাবের কারণে আরও বেশি বাজি ধরতে শুরু করি। কিছু গবেষণায় দেখা গেছে যারা একা খেলে তারা তুলনামূলক কম রিস্ক নেয়, কিন্তু যখন তাদের চারপাশে মানুষ থাকে যারা জুয়া করছে, তারা অনেক বেশি বড় বাজি নেয়। এই প্রভাব শুধু ক্যাসিনোতে নয়, অনলাইন গেমিং বা ফ্যান্টাসি স্পোর্টসেও একইভাবে কাজ করে। অর্থাৎ পরিবেশ এবং সোশ্যাল প্রুফ মানুষের সিদ্ধান্তকে প্রায়শই বিকৃত করে এবং তাদের ক্ষতির দিকে ঠেলে দেয়। শেষে মেসেজ খুব স্পষ্ট, অন্যরা খেলছে বলে আপনি খেলবেন না, নিজের সীমা এবং বাজেট অনুযায়ী খেলুন। নিজের সিদ্ধান্ত নিজের উপর ভিত্তি করে নেওয়া সবচেয়ে নিরাপদ। বন্ধু বা ভিড়ের চাপ কখনো একটি যৌক্তিক কারণ হতে পারে না খেলার পরিমাণ বাড়ানোর। তো এইভাবেই মনোবিজ্ঞানের কারণে আমরা জুয়ায় হেরে যাই। এখন প্রশ্ন হলো, আপনি কি নিজের মস্তিষ্কের এই ফাঁদগুলো চিনতে পেরেছেন? কমেন্টে লিখে জানান আপনার মতামত। ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।